হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে থেকে আমরা আরআরবি গ্রুপ ডি এক্সামের জন্য একটা 1000 কোয়েশ্চেনের জিকে জিএস এর সিরিজ শুরু করছি এবং এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে বা যেগুলো এক্সপেক্টেড কোয়েশ্চেন আসতে পারে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখানে ইনক্লুডেড। এবছর আরআরবি গ্রুপ ডির যে জিকে জিএস এর সেকশন ছিল সেখানে ভরে ভরে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে, প্রত্যেক দিন আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে, ডিটেল ডিসকাশন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটা তো তোমরা অবশ্যই দেখবে এবং এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে। এই ক্লাসের পিডিএফ ক্লাস আপডেট সমস্ত আমাদের জিকে জিএস বাই রোহিত চ্যানেলে পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস পিডিএফ ক্লাসের আপডেট হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যারা হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপেও কানেক্ট করতে পারো। এটা গেল জিকে জিএস এর কথা। এবং আরআরবি গ্রুপ ডিতে জেনারেল সায়েন্সও খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, তাই আরআরবি গ্রুপ ডি জেনারেল সায়েন্সের জন্য তোমরা নোমানি ক্লাসেস চ্যানেলটা ফলো করতে পারো, যার লিঙ্কও কিন্তু জিকে জিএস বাই রইতে দেওয়া হয়। এখানেও আমরা আরআরবি গ্রুপ ডির একটা জেনারেল সায়েন্সের সিরিজ করছি, সেখানে সেই প্লেলিস্টটা তোমরা ফলো করতে পারো। এছাড়াও আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা রেলওয়ে এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোর প্লেলিস্টও তোমরা ফলো করতে পারো। শুরু করা যাক আজকের ক্লাস। প্রত্যেকটা ক্লাসের শেষে তোমরা জানাবে কে কতগুলো উত্তর করতে পারছো, কতগুলো ঠিক উত্তর হচ্ছে, কোনটা ভুল উত্তর করছো, বা যদি কোনো রিভিউ দেওয়ার থাকে সেটা দিতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 2025 সালের জানুয়ারিতে অর্জুন পুরস্কার প্রদান করা হয় কোন খেলা থেকে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার প্রদান করা হয়েছে? ক্রিকেট, দাবা, প্যারা অ্যাথলেটিক্স নাকি ধনুর্বিদ্যা? সঠিক উত্তর হচ্ছে প্যারা অ্যাথলেটিক্স। প্যারা অ্যাথলেটিক্স থেকে সব থেকে বেশি সংখ্যক পুরস্কার প্রদান করা হয়েছে। অর্জুন পুরস্কার হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড, যেটা একটা স্পোর্টস পার্সনকে দেওয়া হয়। এবং এখানে খেয়াল রাখবে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয় স্পোর্টস পার্সনকে এবং দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয় যিনি কোচ আছেন তাকে। ঠিক আছে। চেসে বা দাবাতে এই বছর অর্জুন পুরস্কার পেয়েছিল দিব্যা দেশমুখ। দিব্যা দেশমুখ। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। সিবিআই সম্প্রতি দেশ জুড়ে সাইবার প্রতারণার বিরুদ্ধে একটি অভিযান চালু করেছে, এই অভিযানের নাম কি? এই অভিযানের নাম হচ্ছে অপারেশন চক্র। অপারেশন চক্র 5 নাম দেওয়া হয়েছে এটাকে। এবং এখানে যে সমস্ত ফ্রড অ্যাকাউন্টগুলো রয়েছে, যেখানে টাকার লেনদেন করা হচ্ছে ফ্রড করে বা বিভিন্ন ফেক নামের যে সিম কার্ড, সেগুলোকে আটকাবার জন্য এই অভিযানটা চালু করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি অপ্রত্যাশিত বা জরুরি ব্যয় মেটাতে কোন তহবিল থেকে অগ্রিম অর্থ প্রদান করতে পারেন? দেখো এখানে বলেছে যে জরুরি ব্যয় মেটাতে, মানে যেগুলো এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ড কোনটাকে বলা হয়? কন্টিনজেন্সি ফান্ড। অপশন এ ভারতের আকস্মিক তহবিল বা কন্টিনজেন্সি ফান্ড। কন্টিনজেন্সি ফান্ড কোথায় মেনশন করা আছে? আর্টিকেল নম্বর 267 মেনশন করা আছে কন্টিনজেন্সি ফান্ডের কথা। এবং এই ফান্ডটা প্রেসিডেন্টের হাতে থাকে এবং প্রেসিডেন্ট এবং ফিনান্স সেক্রেটারি এই কন্টিনজেন্সি ফান্ডটা রান করে। আর কনসলিডেটেড ফান্ড যেটা হচ্ছে আর্টিকেল নম্বর 266 রয়েছে মেনশন, এই কনসলিডেটেড ফান্ড থেকে যে ডেলি টু ডেলি বেসিস খরচা বা যেগুলো একদম ফিক্সড খরচা করতেই হবে, যেমন স্যালারি, পেনশন, ইনভেস্টমেন্ট, সেগুলো হচ্ছে কনসলিডেটেড ফান্ড থেকে হয়। এই কনসলিডেটেড ফান্ড থেকে টাকা উইথড্র করতে গেলে পার্লামেন্টের পারমিশন লাগে। যে বাজেট সেশন হয় সেই বাজেট সেশনে ডিসকাস করা হয় যে এই ফিনান্সিয়াল ইয়ারে কোথায় কত টাকা ইনভেস্ট করা হবে, কাকে কোন স্টেটকে কি গ্র্যান্ট দেওয়া হবে, কোন প্রজেক্ট চালু করা হবে, সেগুলো কিন্তু সবই এই কনসলিডেটেড ফান্ড থেকে যায়। পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়াও আর্টিকেল 266 মেনশন করা আছে। পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়াতে টাকা আসে রেভিনিউ থেকে, এবং যেটা পাবলিক ডিপোজিট থাকে এবং জুডিশিয়াল ডিপোজিট থাকে, সেই জুডিশিয়াল ডিপোজিট এবং পাবলিক ডিপোজিট থেকে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়াতে ফান্ড আসে। আর কনসলিডেটেড ফান্ডে টাকা আসে কোথা থেকে? ট্যাক্স এবং রেভিনিউ থেকে। ঠিক আছে, তাহলে এখানে আসছে যে পাবলিক ডিপোজিট অ্যান্ড জুডিশিয়াল ডিপোজিট। আর কনসলিডেটেড ফান্ড থেকে কোথায় টাকা আসছে? না ট্যাক্স অ্যান্ড রেভিনিউ থেকে টাকা আসছে। ওকে, আচ্ছা, এখানে পাবলিক অ্যাকাউন্ট যেহেতু বললাম, তাহলে এখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্পর্কে একটুখানি ইনফরমেশন বলে দেওয়া ভালো। পিএসি,
পাবলিক অ্যাকাউন্ট কবে এস্টাবলিশ হয়? 1921 খ্রিস্টাব্দে প্রথম পাবলিক অ্যাকাউন্ট কমিটি এস্টাবলিশ হয়। এখানে 22 মেম্বার্স থাকে, 22 জন মেম্বার থাকে, যার মধ্যে 15 জন থাকে লোকসভা থেকে, এলএস থেকে, এবং বাকি 7 জন থাকে আরএস থেকে। ঠিক আছে, 22 জনের মধ্যে 15 প্লাস 7 মেম্বার থাকে। এবং এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির যে যিনি মানে পাবলিক অ্যাকাউন্ট কমিটি তার রিপোর্ট সাবমিট করে ক্যাগের কাছে, সিএজি ক্যাগের কাছে, তাই ক্যাগকে বলা হয় গার্জিয়ান অফ পাবলিক পার্স। এবং এস্টিমেট কমিটি বলে যে কমিটিটা রয়েছে, সেই কমিটি যেটা সব থেকে বড় কমিটি, সেটা 1921 খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয় এবং যার মেম্বার হচ্ছে 30 জন। কি বললাম? এস্টিমেট কমিটি, এস্টিমেট, MATTE, এস্টিমেট কমিটি, এটার মেম্বার হচ্ছে 30 জন এবং সবগুলোই কিন্তু এটা লোকসভা থেকে আসে। খেয়াল করে দেখো, বাজেট বা মানি বিল কোথায় পেশ করা হয়? মানি বিল শুধুমাত্র লোকসভাতে ইন্ট্রোডিউস করা যায়, রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করা যায় না। আর এখানে এস্টিমেট কমিটির সমস্ত মেম্বার যারা বাজেট এস্টিমেট করছে, ইন্ট্রোডিউস করছে বাজেট সেশনে, সেটা হচ্ছে লোকসভার মেম্বার, যেটা 30 মেম্বার থাকে এবং প্রত্যেকেই লোকসভার মেম্বার হয়। নেক্সট কোয়েশ্চেন, আরবিআই এর নতুন ও দ্বিতীয় উচ্চ নিরাপত্তা সম্পন্ন ডেটা সেন্টার কোথায় চালু করা হয়েছে? নিউ দিল্লি, আহমেদাবাদ, ভুবনেশ্বর নাকি পুনে? সঠিক উত্তর হচ্ছে এখানে ভুবনেশ্বরে চালু করা হয়েছে এবং ফার্স্ট যে সেন্টারটা ছিল, ফার্স্ট সেন্টার, সেটা হচ্ছে মুম্বাইতে, নাভি মুম্বাই, মহারাষ্ট্র। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতীয় নাগরিকত্বের মূলত কতগুলি উপায়ে পাওয়া যায়? 4টি, 5টি, 6টি নাকি 7টি? সিটিজেনশিপ 4টে ভাবে পাওয়া যেতে পারে, 4 রকমের। কি কি? বাই বার্থ হতে পারে, বাই ডিসেন্ট হতে পারে, বাই রেজিস্ট্রেশন হতে পারে এবং বাই ন্যাচারালাইজেশন হতে পারে। কি কি 4টি? বাই বার্থ হতে পারে, মানে জন্মসূত্রে ইন্ডিয়ান সিটিজেন। বাই ডিসেন্ট, এক্ষেত্রে ইন্ডিয়ান অরিজিনের, কিন্তু কারেন্টলি ইন্ডিয়াতে নেই, অন্য কোনো স্টেটে রয়েছে, কিন্তু ইন্ডিয়ান অরিজিন থাকলে সেক্ষেত্রে বাই ডিসেন্টে সে সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারে। তারপর হচ্ছে বাই রেজিস্ট্রেশন। বাই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি হবে না, কোনো ইন্ডিয়ান অরিজিন ইন্ডিভিজুয়াল যার স্পাউস হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন এবং মাইনর চিলড্রেন যে 7 বছর ধরে ইন্ডিয়াতে রয়েছে, সে রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারে। আর হচ্ছে বাই ন্যাচারালাইজেশন। এটা ফরেন ন্যাশনালসদের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে 12 বছর পর্যন্ত ইন্ডিয়াতে রিসাইড করতে হবে অ্যাপ্লিকেশন করার আগে, তারপর অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাপ্লিকেশন করার পরে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে পারে। তাহলে এই 4টে প্রসেসের মধ্যে ভারতের নাগরিকত্ব পেতে পারে। এবং কটা প্রসেসের মাধ্যমে নাগরিকত্ব হারাতে পারে? নাগরিকত্ব চলে যেতে পারে কতগুলো প্রসেসের মধ্যে? 3টে প্রসেসের মধ্যে। একটা হচ্ছে রিনাউন্সিয়েশন, যদি কেউ ভলেন্টারিলি ইন্ডিয়ান সিটিজেনশিপ ত্যাগ করে সেটা হচ্ছে রিনাউন্সিয়েশন, 1 নম্বর। ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলো। নাম্বার 2 হচ্ছে টার্মিনেশন, যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব সে পায় তাহলে অটোমেটিক্যালি ইন্ডিয়ান সিটিজেন থেকে সে বাদ চলে যাবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। একটা পার্সন সে হয়তো ইন্ডিয়ান সিটিজেন হতে পারে, নয়তো অন্য কান্ট্রি সিটিজেন হতে পারে, এখানে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের ইন্ডিয়াতে ফলো করা হয়। আর একটা কি হয়? নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে ডেপ্রিভেশন, মানে এক্ষেত্রে যদি দেখা যায় যে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ কোনো রকমের ফ্রড করে বা কোনো ডকুমেন্ট ফ্রড করে নিয়েছে, তাহলে সেক্ষেত্রে বা ওয়ার্ডের টাইমে কোনো এনিমি কান্ট্রিকে হেল্প করেছে, সেক্ষেত্রে তার সিটিজেনশিপ বাতিল হয়ে যেতে পারে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সিটিজেনশিপের কথা মেনশন কোথায় আছে? সিটিজেনশিপের কথা মেনশন আছে আর্টিকেল নাম্বার 5 থেকে 11 এর মধ্যে, যেখানে 5, 6, 7, 8 এই পার্টগুলোতে বলা হয়েছে যে
রাইট কি কি রয়েছে, সিটিজেনশিপ যে তার নেচার কিরকম হবে, বর্ন হতে হবে ইন্ডিয়াতে, যে আইদার কোনো পেরেন্টস বর্ন হতে হবে ইন্ডিয়াতে, অথবা যে অর্ডিনারি রেসিডেন্টস হতে হবে, এই সমস্ত ইনফরমেশনগুলো 5 নম্বর আর্টিকেলে আছে। 6 নম্বর আর্টিকেলে আছে যে সিটিজেনদেরকে কি কি রাইট দেওয়া হচ্ছে, এরকমভাবে পরপর আর্টিকেলগুলোতে রয়েছে। এবং 11 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে পার্লামেন্ট রেগুলেট করতে পারে রাইট অফ সিটিজেন বাই ল। ঠিক আছে, পার্লামেন্ট রেগুলেট করতে পারে সিটিজেনদের কি কি রাইটস দেওয়া হবে বা দেওয়া হবে না, সেটা পার্লামেন্ট রেগুলেট করতে পারে। খেয়াল রাখবে, ফার্স্ট সিটিজেনশিপ অ্যাক্ট আসছে কবে, 1955-তে। ঠিক আছে, 1955-তে প্রথম সিটিজেনশিপ অ্যাক্ট আসছে, যেটা চেঞ্জ হচ্ছে 2019-এ, যেটা সিএএ অ্যাক্ট এসেছিল, এনআরসি সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেখানে বলা হয়েছিল যে 6টা কমিউনিটি থেকে, যে 6টা কমিউনিটি হচ্ছে হিন্দু, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান এবং বুদ্ধিস্ট, এই 6টা কমিউনিটি থেকে 3টে নেবারিং কান্ট্রি, বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান, এই 3টে নেবারিং কান্ট্রি থেকে যদি কেউ ন্যাচারালাইজেশন প্রসেসে সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারে, যদি তারা 2014-র আগে ভারতে এন্টার করে, এবং যেখানে 12 বছরের কথা বলা হয়েছিল আগে, সেটা এখন 6 বছরের কথা বলা হয়েছিল 2019-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার সঙ্গে কোন কোম্পানি সরাসরি যুক্ত ছিল, মানে কোন কোম্পানির ফ্যাক্টরিতে আগুন লেগেছিল বা গ্যাস দুর্ঘটনা হয়েছিল? আগুন তো লাগেনি, প্রথমে গ্যাস লিক করেছিল, মানে ব্লাস্ট হয়েছিল, গ্যাস লিক করেছিল। সঠিক উত্তর হচ্ছে ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন। এবং কোন গ্যাস লিক করেছিল? এখানে হচ্ছে মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক করেছিল। ভারতের প্রস্তাবিত নিজস্ব মহাকাশ স্টেশন কোনটি? ভারতের প্রস্তাবিত নিজস্ব মহাকাশ স্টেশন হচ্ছে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, বিএএস। ঠিক আছে, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন বা বিএএস, এটা ইসরো ডেভেলপ করছে এবং এটা 2028 থেকে শুরু হবে পাঠানো, একটা করে পার্ট পাঠানো স্টার্ট হবে এবং অ্যাসেম্বল হয়ে তৈরি হয়ে যাবে 2035-এর মধ্যে। ওকে, আচ্ছা, গগনয়ান স্পেস স্টেশন তো নয়, গগনয়ান হচ্ছে একটা স্পেস মিশন যেখানে অ্যাস্ট্রোনটদের পাঠানো হবে মহাকাশে, সেটা হচ্ছে গগনয়ান মিশন। আর্যভট্ট হচ্ছে ফার্স্ট স্যাটেলাইট। ঠিক আছে, ইন্ডিয়ার ফার্স্ট স্যাটেলাইট হচ্ছে আর্যভট্ট। এখানে কয়েকটা স্পেস মিশনের কথা আমি বলছি, ইম্পর্টেন্ট, একটুখানি নোট ডাউন করতে পারো, যারা ক্লাস দেখে নোট ডাউন করো। যেমন ভারতের প্রথম প্রাইভেটলি ডেভেলপড রকেট হচ্ছে বিক্রম এস। বিক্রম এস হচ্ছে ভারতের প্রথম প্রাইভেট কোম্পানি দ্বারা ডেভেলপড রকেট। আমি ইংলিশ বাংলা মিশিয়ে লিখলাম। ওকে, আচ্ছা, আদিত্য L1, এটা হচ্ছে একটা সোলার মিশন, যেটা L1 পয়েন্টে প্লেস করা হয়েছে যে স্যাটেলাইটটাকে, এবং এটা লঞ্চ করা হয় 2023-তে। ওকে, চন্দ্রযান 3 সম্পর্কে তো অনেকে তোমরা ইনফরমেশন জানো, তবেও সেটা বলে দিচ্ছি, 2023-এ সেটা লঞ্চ করা হয় এবং 2023-এ আগস্ট সেটা মুনের সাউথ পোলে ল্যান্ড করে। ঠিক আছে, যেই পয়েন্টে ল্যান্ড করেছিল সেই পয়েন্টটার নাম এবং যে রোভারটা ছিল সেই রোভারটার নাম তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যে রকেটটা দিয়ে লঞ্চ করা হয়েছিল সেটা হচ্ছে LVM-3 রকেট দিয়ে লঞ্চ করা হয়েছিল শ্রীহরিকোটা থেকে। এই যে শক্তি স্পেস স্টেশন, শক্তি হচ্ছে একটা স্পেস মিশন, শক্তি স্যাট মিশন। এটা এখানে কি হয়েছে না, কিডসদের মধ্যে স্পেসের অ্যাওয়ারনেস বা স্পেস সায়েন্সের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য একটা প্রোগ্রাম চালানো হয়েছিল, যেখানে 12,000 কিডস গার্লদেরকে এম্পাওয়ার করা হয়েছে থ্রু আউট 108টা কান্ট্রির মধ্যে, যেখানে স্পেস টেকনোলজি সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। 2026 সালে নিম্নের কে সেবির পূর্ণকালীন সদস্য হয়? সঠিক উত্তর হচ্ছে সন্দীপ প্রধান। সেবি কবে প্রতিষ্ঠিত হয়? সেবি প্রতিষ্ঠিত হয় 12th of April
ইন দ্য ইয়ার অফ 1988 এবং সেবি অ্যাক্ট কবে আসে? অ্যাক্ট কিন্তু পরে এসেছিল, অ্যাক্ট আসছে 1992-তে এবং তারপরে এটা অ্যাক্ট যেহেতু চলে এসছে, আইন আছে, তখন সেটা একটা স্ট্যাটুটরি বডি হয়ে যায়। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। আচ্ছা, এখানে আরেকটা ইনস্টিটিউটের কথা বলছি যেটা হচ্ছে সিডবি, SIDBI, সিডবি, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া কবে এস্টাবলিশ হয়? 1990 খ্রিস্টাব্দের 2 এপ্রিল। হেডকোয়ার্টার কোথায়? লখনৌতে। ওকে। ন্যাশনাল হাউজিং ব্যাংক, ন্যাশনাল হাউজিং ব্যাংক এস্টাবলিশ হয় 1988-তে এবং এর অ্যাক্ট আসে 1987-তে। ঠিক আছে। আচ্ছা, নাবার্ড তো তোমরা জানো, নাবার্ড কবে এস্টাবলিশ হচ্ছে? নাবার্ড এস্টাবলিশ হয় ইন দ্য ইয়ার অফ 1982 এবং কোন কমিটির রেকমেন্ডেশনে? সিভি রমন কমিটির রেকমেন্ডেশনে নাবার্ড এস্টাবলিশ হয়। 12 জুলাই 1982 খ্রিস্টাব্দে নাবার্ড এস্টাবলিশ হয়। নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। বিশ্বের প্রথম দেশ হিসেবে চিত্রশিল্পীদের জন্য প্রথম বেসিক ইনকাম স্কিম চালু করেছে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে এখানে আয়ারল্যান্ড। বিশ্ব পরিবেশ দিবস 2025 এর থিম কি ছিল? বিশ্ব পরিবেশ দিবস 2025 এর থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক পলিউশনকে বিট করা হচ্ছে 2025 এর থিম ছিল। পরিবেশ দিবস কবে সেলিব্রেট করা হয়? পরিবেশ দিবস সেলিব্রেট করা হয় 5 জুন। আচ্ছা, একটু আগেই আমরা পড়লাম যে 23 আগস্ট স্পেস ডে সেলিব্রেট করা হয়, ন্যাশনাল স্পেস ডে। এই ন্যাশনাল স্পেস ডে 2025 এর থিম কি ছিল? আর্যভট্ট টু গগনয়ান। একটু আগেই পড়লাম গগনয়ান হচ্ছে অ্যাস্ট্রোনটদের হিউম্যান মিশন ছিল, অ্যাস্ট্রোনট পাঠাবার মিশন ছিল। থিম ছিল আর্যভট্টা টু গগনয়ান, এনসিয়েন্ট উইজডম টু ইনফিনাইট পসিবিলিটিস। এতটা নাম মনে রাখলেও হবে, আর্যভট্ট টু গগনয়ান মনে রাখলেও হবে। এবং কিছুদিন আগেই মানে 8 মার্চ গেল ইন্টারন্যাশনাল উমেন্স ডে। এই বছর মানে 2026 এর থিম ছিল রাইট, জাস্টিস, অ্যাকশন ফর অল উমেন অ্যান্ড গার্ল। রাইটস, জাস্টিস, অ্যাকশন for all women and girls। 2025 এর থিম ছিল for all women and girls, right, equality and empowerment। ওকে। আচ্ছা, এবং 2 ফেব্রুয়ারি যেটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে থিম মনে রাখতে হবে, তার জন্য বলছি, সবকিছু থিম মনে রাখতে পারবে না। ওয়েটল্যান্ড ডে সেলিব্রেট করা হয়। এই 2026 এর থিম কি ছিল? কারণ হয়ে গেছে এটা অলরেডি। 2026 এর থিম ছিল ওয়েটল্যান্ডস অ্যান্ড ট্র্যাডিশনাল নলেজ সেলিব্রেটিং কালচার হেরিটেজ। ওয়েটল্যান্ডস অ্যান্ড ট্র্যাডিশনাল নলেজ। DGE। 3টে থিম বললাম, নেক্সট ক্লাসে আরো ইম্পর্টেন্ট থিম একটু একটু করে পড়বো। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু প্রথম কোন রাজ্যের বিধানসভা সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন? সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা। চাঁদের ক্ষুদ্র আয়রন অক্সাইড ক্রিস্টাল যেমন হেমাটাইট এবং ম্যাগনেটাইটের সন্ধান পেয়েছে কোন দেশ? এখানে সঠিক উত্তর হচ্ছে চীন পেয়েছে।
ভারতের প্রথম কোথায় ন্যাশনাল মেরিন ফিশারিজ সেন্সাস 2025 লঞ্চ করা হয়েছে? ন্যাশনাল মেরিন ফিশারিজ সেন্সাস, তাহলে এখানে মুম্বাই, চেন্নাই, কোচি নাকি কলকাতা? সঠিক উত্তর হচ্ছে কোচিতে। কোচিকে কি বলা হয়? কোচিকে আরব সাগরের রানী বলা হয়। ভারতের 53তম প্রধান বিচারপতি কে? ভারতের 53তম প্রধান বিচারপতি হচ্ছেন সূর্যকান্ত। খেলাধুলায় ভারতীয় ক্রিকেট দল থেকে 2026-এ পদ্মশ্রী পেয়েছেন কে? সঠিক উত্তর হচ্ছে রোহিত শর্মা। অস্ট্রেলিয়ান ওপেন 2026 মেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছেন? কার্লোস অ্যালকারাজ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 17তম ব্রিক্স সামিট 2025 অনুষ্ঠিত হয়েছিল কোন দেশে? ব্রিক্স সামিট অনুষ্ঠিত হয়েছিল, লাস্ট যে ব্রিক্স সামিটটা হলো সেটা হচ্ছে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এখানে একটু ব্রিক্স সম্পর্কে ডিসকাস করে নেওয়াই যাক। এখন তো ব্রিক্স প্লাস হয়ে গেছে। এস্টাবলিশমেন্ট 2009 কোথায় হচ্ছে? রাশিয়াতে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি, যেটা ব্রিক্সের কান্ট্রিগুলো দ্বারা এস্টাবলিশ হচ্ছে এবং যার হেডকোয়ার্টার অবস্থিত সাংহাইতে, এটা ব্রিক্স কান্ট্রিগুলো এই এনডিবি থেকে, মানে এটা ব্যাংক, একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেটা ব্রিক্স কান্ট্রিগুলো মিলে এস্টাবলিশ করছে। ব্রিক্স যখন গঠিত হয় তখন ব্রিক্স ছিল না। কোন কোন ফাউন্ডিং মেম্বার কান্ট্রি কি কি ছিল? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড চায়না। এগুলো হচ্ছে ফাউন্ডিং কান্ট্রি। তারপরে এখন বর্তমানে মেম্বার কতজন? বর্তমানে মেম্বার হচ্ছে 11 জন। ঠিক আছে। অ্যাড কে হয়েছে? 5 নম্বরে অ্যাড হয়েছে সাউথ আফ্রিকা ইন দ্য ইয়ার অফ 2010। তারপরে ইজিপ্ট 2024 অ্যাকচুয়ালি অনেকজন অ্যাড হয়েছে, তারপর থেকে এটা ব্রিক্স প্লাস হয়ে গেছে। ইজিপ্ট অ্যাড হয়েছে, সৌদি আরবিয়া অ্যাড হয়েছে, ইথিওপিয়া অ্যাড হয়েছে, ইরান অ্যাড হয়েছে এবং ইউএই অ্যাড হয়েছে। ইজিপ্ট, সৌদি আরব, ইউএই, ইথিওপিয়া, ইরান। 5, 6, 7, 8, 9, 10 এবং 2024-এ কে অ্যাড হয়েছে? ইন্দোনেশিয়া অ্যাড হয়েছে। ইন্দোনেশিয়া অ্যাড হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম পেটেন্ট ফাইলার হিসেবে উঠে এসেছে কোন দেশ? এখানে সঠিক উত্তর হচ্ছে ভারত। ভারত হচ্ছে এমন একটা দেশ যার কাছে সব থেকে বেশি পেটেন্ট, যাদের যে সমস্ত দেশগুলোর মধ্যে আছে সেখানে র্যাঙ্কে 6 পজিশনে রয়েছে ভারত। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল নর্মদা নদীর ওপর বাঁধ তৈরির বিরোধিতা করা। প্যানের পুরো নাম কি? প্যানের পুরো কথা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। 2025 বুকার প্রাইজে শর্টলিস্ট হয়েছিল দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি। উপন্যাসটি কে লিখেছেন? উপন্যাসটি লিখেছেন কিরণ দেশাই। তোমরা বলবে 2025 বুকার পুরস্কার পেয়েছিলেন কে? ভারতের প্রথম সেন্ট্রাল টিস্যু ব্যাংক উদ্বোধন হয়েছে কোথায়? সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লিতে। 2026 ফেব্রুয়ারি অনুযায়ী আরবিআইতে বর্তমান রেপো রেট কত? বর্তমান রেপো রেট হচ্ছে 5.25। সিন্ধু সভ্যতায় বাড়ি তৈরির জন্য সাধারণত কি ব্যবহার করা হতো? পোড়া ইট ব্যবহার করা হতো। ঠিক আছে, সিন্ধু সভ্যতায় বাড়ি তৈরির জন্য পোড়া ইট ব্যবহার করা হতো। সিন্ধু সভ্যতার রাখিগাড়ি শহরটি বর্তমানে কোথায় অবস্থিত? রাখিগাড়ি শহরটি বর্তমানে অবস্থিত হরিয়ানাতে এবং রাখিগাড়ি হচ্ছে সবথেকে লার্জেস্ট সাইট। ঠিক আছে, লার্জেস্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট। 2026 অনুযায়ী নিম্নের কে সেবির পূর্ণকালীন সদস্য? সঠিক উত্তর হচ্ছে
সন্দীপ প্রধান হচ্ছে সেবির পূর্ণকালীন সদস্য। কোন রাজ্য সরকার সম্প্রতি জমি নথিপত্রের স্বচ্ছতা আনতে উচ্চ প্রযুক্তি সম্পন্ন কিউআর কোড ব্যবস্থা চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা। নিম্নের কোনটি অন্ধ্রপ্রদেশের নতুন জেলা হিসেবে ঘোষিত হয়েছে? অপশন এ, মার্কাপুরম নতুন জেলা হিসেবে ঘোষিত হয়েছে। ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য বর্তমানে বেড়ে কত হয়েছে? এই কোয়েশ্চেনটা দেখে তোমাদের মনে হতে পারে যে উপকূল রেখার দৈর্ঘ্য আবার বেড়ে গেল কি করে। আসলে উপকূল রেখা যখন মাপা হয়েছিল তখন যে ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছিল তার যে প্রিসিশন এবং বর্তমানে যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে তার প্রিসিশন আরো বেশি অনেক অ্যাডভান্স। তার জন্য ধরো উপকূল রেখাটা কোথাও গিয়ে এরকম এরকম বাঁকা হয়েছে, হয়তো সেই ইনস্ট্রুমেন্টটা সেটা তখন এই বাঁকা লাইনটাকে ঠিক মতো করে না মেপে হয়তো এই জায়গাকার এইরকম একটা লেন্থ মেপে নিয়েছে, এবং এই যে মাপাটা সেটা হয়তো ধরো 8 কিলোমিটার মেপেছে, কিন্তু অ্যাকচুয়ালি তার দূরত্ব ছিল এই যে বাঁকা লেন্থের যদি রেখা বরাবর মাপা যায়, মানে ছোট ছোট সেগমেন্টে যদি আমি স্ট্রেট লাইন করে মাপি, তাহলে হয়তো এই 8 কিলোমিটারটা গিয়ে দাঁড়িয়ে যাবে 18 কিলোমিটার। তো এইভাবেই যে রিভাইজ ডেটাটা এসছে সেই রিভাইজ ডেটা অনুযায়ী এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 11,098 কিলোমিটার। ভারতের নিম্নের কোন স্মৃতিসৌধ দিল্লিতে অবস্থিত নয়? বিবিকা মাকবারা, হুমায়ুনের সমাধি, কুতুব মিনার নাকি লালকেল্লা? বিবিকা মাকবারা ঔরঙ্গাবাদে অবস্থিত। হুমায়ুনের সমাধি হচ্ছে ফার্স্ট আর্কিটেকচার যেখানে চারবাগ স্টাইল ইউজ করা হয়, ঠিক আছে, চারবাগ স্টাইল ইউজ করা হয়, প্রথম আর্কিটেকচার যেখানে এরকম ভাবে 90 ডিগ্রিতে রাস্তা গেছে এবং এই রাস্তা যাওয়ার এখানে হচ্ছে গার্ডেন লাগানো হচ্ছে। তো এই স্টাইলটাকে বলা হয় চারবাগ স্টাইল। এই স্টাইলটা হুমায়ুনের সমাধিতে ফার্স্ট ইউজ করা হয় প্রথমবারের জন্য। কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুব মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবক এবং সেটা নির্মাণ কার্য সম্পূর্ণ করেন ইলতুৎমিশ। সেটা 5 নম্বর তলা রিস্টোরেশনের কাজ করেছিলেন ফিরোজ শাহ তুগলক এবং কুতুব মিনার নির্মাণ করা হয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে, তার নাম হয় কুতুব মিনার। কুতুব মিনার কাছেই একটা মসজিদ আছে যে মসজিদটির নাম হচ্ছে কুয়াত উল ইসলাম মসজিদ, সেটাকে নির্মাণ করেন, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং লালকেল্লাকে নির্মাণ করেন? লালকেল্লা নির্মাণ করেন শাহজাহান। এই লালকেল্লা নির্মাণ করে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন শাহজাহান। পরিবেশ বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে স্টকহোমে। ভারতের প্রাচীনতম পক্ষী অভয়ারণ্য বা সংরক্ষণাগার কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভেন্দানথাঙ্গল বার্ড স্যাংচুয়ারি। দীপাবলি উপলক্ষে কোন শহর প্রায় 26 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে দুটি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? বেনারস, অযোধ্যা, সুরাট নাকি মাদুরাই? অযোধ্যা হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রথম সুপ্রিম কোর্ট নির্দেশিত গঠিত কমিটি রূপান্তরগামী সদস্য হয়েছেন কে? মানে সুপ্রিম কোর্টের কোনো কমিটির মধ্যে কোনো ট্রান্সজেন্ডার ফার্স্ট মেম্বার হয়েছে, সঠিক উত্তর হচ্ছে আকাই পদ্মশালী। এনইপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট পরিমাপের সময় কি অন্তর্ভুক্ত করা হয়? মূল্য হ্রাস, ইনডাইরেক্ট ট্যাক্স, সাবসিডিজ নাকি ট্রান্সফার পেমেন্ট? সঠিক উত্তর হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সটা নেট ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের দ্য হেগ সিটিতে, দ্য হেগ সিটিতে অবস্থিত। আলাউদ্দিন খিলজির সময় দক্ষিণ ভারত অভিযান কে চালিয়েছিলেন? আলাউদ্দিন খিলজির সময় দক্ষিণ ভারতে অভিযান চালিয়েছিলেন মালিক কাফুর। কাফুরকে বলা হতো হাজার দিনারি, কারণ 1000 টাকার বিনিময়ে তাকে কিনে নিয়ে আসা হয়েছিল, তাই কাফুরকে বলা হতো হাজার দিনারি। তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন কোন শাসক? তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব, এবং তেগ বাহাদুর নবম শিখ গুরু ছিল, ঠিক আছে, 9th শিখ গুরু ছিল। বর্তমানে বিসিসিআই এর 37তম চেয়ারম্যান কে? বর্তমানে বিসিসিআই এর 37তম চেয়ারম্যান হচ্ছে মিঠুন মানসা। সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্সে ভারত কততম স্থান অধিকার করেছে? সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্সে ভারত স্থান অধিকার করেছে 23তম। ভারতের প্রথম দুটি শহর ওয়েটল্যান্ড সিটি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কোন দুটি শহর? সঠিক উত্তর হচ্ছে ইন্দোর এবং উদয়পুর। উদয়পুরকে বলা হয় ব্লু সিটি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উচ্চ আদালতের বিষয়ে আলোচনা করা হয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 241 এ। মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী কে হয়েছেন? প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হয়েছেন সুনেন্দ্রা পাওয়ার।
এশিয়ার বৃহত্তম ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হয়েছে কোথায়? এটা দিল্লিতে তৈরি হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 45, 2026 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরে দাঁড়ানোর পর ইসরায়েল কতগুলি জাতিসংঘ সংস্থা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছে? অপশন এ 5টি, 6টি, 7টি নাকি 8টি? সঠিক উত্তর হচ্ছে এখানে 7টি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, কুয়ালালামপুর কোন দেশের রাজধানী? কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার রাজধানী। অ্যান্থোরিয়াম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? অ্যান্থোরিয়াম ফেস্টিভ্যাল পালন করা হয় মিজোরাম রাজ্যে। কোন কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? এখানে মৌলিক কর্তব্য মেনশন কোথায় আছে? আর্টিকেল নাম্বার 51 এতে মেনশন আছে। টোটাল মৌলিক কর্তব্য হচ্ছে 11টি এবং এটা শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে অ্যাড করা হয়েছিল। সম্প্রতি লিভিং রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? লিভিং রুট ব্রিজ এটা অবস্থিত হচ্ছে মেঘালয় রাজ্যে। কোয়েশ্চেন নাম্বার 50 এবং আজকে এটা লাস্ট কোয়েশ্চেন, কোন রাজার আমলে বুদ্ধ এবং মহাবীরের প্রয়াণ হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অজাতশত্রুর টাইমে, এবং অজাতশত্রুর কন্টেম্পোরারি ছিলেন দুজনই, বিন্দুসার আর বিম্বিসার। এর মধ্যে গুলিয়ে ফেলবে না, বিন্দুসার হচ্ছে অশোকের বাবা, বিম্বিসার হচ্ছে অজাতশত্রুর বাবা। 50 কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হলো। কে কতগুলো উত্তর করতে পেরেছো কমেন্ট সেকশনে জানাবে, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং কতগুলো তোমরা মার্কস পাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যাবে, সেখান থেকে কালেক্ট করে নিও। দেখা হবে নেক্সট ক্লাসে।